সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন রাশেদা রৌনক খান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা অনেক দীর্ঘশ্বাসের কথা বলি, অনেক নিরাশার কথাও বলি। সেই জায়গা থেকে আজকে একটু আশার কথাই শুনতে চাই যে আমরা কি ভালো আলোচনা করতে ভুলে যাচ্ছি কিনা। আমাদের মধ্যে কি শুধুই মন্দ, ভালো বিষয় তো আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। মানে ভালো মন্দ মিলেই তো পৃথিবী, ভালো মন্দ মিলেই সমাজ। মন্দ নিয়ে বেশি আলোচনা করছিলাম বা করতে হচ্ছিল বা হচ্ছে। আসলে গণতান্ত্রিক দেশে যেহেতু বসবাস করি, মানে ভালো মন্দের একটা তর্ক বিতর্ক চলবেই। সেই জায়গা থেকে তো সবাই তো ভালোর জন্যই তো তর্কগুলো করে। এক্স্যাক্টলি, মানে সব শেষে কথা হচ্ছে যে দ্য এন্ড অফ দ্য ডে সবাই চায় যে ভালো কিছুই আসুক। সেজন্যই হয়তো খারাপ কিছু নিয়েই হয়তো আলোচনাগুলো চলে বেশি, এবং যেন খারাপগুলো সামনে না আসে ওই মানে সচেতনতামূলক ব্যবস্থা নেবার জন্যই হয়তো সমালোচনামূলক কথাবার্তাগুলো একটু বেশি হয়। আমি এমনিতে আপনার ক্যাম্পাসে যেতে চাই, একটু ক্যাম্পাস থেকে ঘুরে আসতে চাই যে ছাত্রছাত্রীদের মাঝে যখন যান তখন কি সেই যে নৈরাশ্যবাদী হওয়ার তো কোনো সুযোগ থাকে না, তাদের মধ্যে তো নিশ্চয়ই উচ্ছলতা, উদ্যম এগুলো আছে নাকি তাদের মধ্যে এই বিষয়গুলোতে ভাটা আছে? ইট ডিপেন্ডস, কারণ হচ্ছে যে মানে রাষ্ট্র সমাজ দ্বারা একভাবে না একভাবে ছাত্ররা অবশ্যই প্রভাবিত হবার কথাই, কারণ তারাও তো সমাজের অংশ। তো দেখা যায়, এবং তাদের ব্যক্তিগত জীবনও আছে, প্রত্যেকটি ছাত্রীরই আবার তাদেরকে প্রভাবিত করে। তো কখনো হয়তো খুব উচ্ছল থাকে, যেমন কোনো অনুষ্ঠান আয়োজন থাকলে, কিন্তু আবার ক্লাসে অনেক সময় অনেক ছাত্রকে খুব ডিপ্রেসড দেখা যায়। হয়তো তার পরিবারের কোনো সমস্যা, হয়তো তার ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা, হয়তো আজকে ফেসবুকে যে যার সাথে কথা বলার কথা তার সাথে কথা হচ্ছে না, ফোন হচ্ছে না, এরকম অনেক সমস্যা থাকতে পারে। তো সেজন্য সবসময় খুব উৎফুল্ল পরিবেশ পাওয়া যাবে ছাত্রদের মাঝে তা মানে তার ক্যাম্পাস কেন্দ্রিক বা তার পড়ালেখা জনিত ওই জায়গায় সেটা আমি বলবো যে আগের তুলনায় কিছুটা কমে গেছে একদম, মানে সত্যি কথা যেটা। কারণ হচ্ছে কি, গ্লোবালাইজেশনের কারণে ছাত্ররা এখন অনেক বেশি মাল্টিপল কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমাদের সময় বা আমাদের আগের প্রজন্ম যারা, তারা যেরকম ছিলেন, আমরা কিছুটা বদলেছি, তারপরে আরো বদলে যাচ্ছে এখন। কারণ হচ্ছে যে তাদের বিভিন্ন, তো আপনার তো উইন্ডো খুলে যাচ্ছে একটা ঘরের, যখন অনেকগুলো জানালা, তখন সবগুলো দিয়ে কিন্তু বাতাস আসবে, এবং সব জানালা দিয়ে তার উকি দেওয়ার ইচ্ছে হবে, এক্সপেরিমেন্ট চালাতে চাবে। তো ওই জায়গা থেকে তো যেহেতু এখন মানব জীবনে আমাদের চলার পথে একজন ছাত্রের জন্য দেখেন, আপনি ছোটখাটো প্রাইভেট জব করা যাচ্ছে, আপনার ফেসবুক আছে, ইন্টারনেট আছে, টুইটার আছে, বিভিন্ন জায়গা আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আড্ডা আছে, হ্যাঁ, লাইব্রেরি আছে, ক্লাসরুম আছে, প্রেমিক আছে, প্রেমিকা আছে, বাবা আছে, মা আছে, অনেক কিছু নিয়ে অনেকগুলো সম্পর্কের চর্চা, খুব ব্যস্ত একটা দেখা যায় পড়ার সময়টা আর পাচ্ছে না। সেটা খুব হয়ে থাকে যে একটি বিষয় সে পড়তে আসলো, ওই বিষয়টা শেষ করে সে ওই বিষয়ে কোনো কিছুর সঙ্গে যুক্ত হবে, সেটা শিক্ষকতা হোক বা ওই বিষয়ে কোনো চাকরির বাজারে যে চাকরি খোঁজে, সেই জায়গায় তার মন স্থির থাকছে না তো এখন। এবং সেটা মানে এক তো হচ্ছে স্থির থাকছে না তার ব্যক্তিগত কারণে, আরেকটা হচ্ছে সমাজ বা রাষ্ট্র সেই নিশ্চয়তা দিতে পারছে না যে তুমি নির্বিঘ্ন পড়লে তুমি এই জায়গায় যেতে পারবে। বা সেই জন্য যেটা হয়, আমি দেখেছি যে ফার্স্ট ইয়ার তো প্রথম ইয়ার ক্যাম্পাস, নতুন জীবন, বাবা মার কাছ থেকে স্বাধীনতা পেয়েছে, ওরকম একটা দক্ষিণা হাওয়া বইছে মনের ভেতরে। সেকেন্ড ইয়ার থেকে তাদের শুরু হয়ে যায় বিসিএস পরীক্ষার জন্য, পড়ালেখার জন্য চিন্তা ভাবনা, মানে ক্লাসের বা যে ডিসিপ্লিনে সে ভর্তি হয়েছে ওই ক্লাসের পড়ার চেয়ে বা ওই সাবজেক্টের পড়ার চেয়ে তার বেশি হয়ে যায় বিসিএস পরীক্ষার। আমরা তো শুধুমাত্র শ্রমিক তৈরির জন্য বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের চর্চা করার জন্য, এবং এটা হবে খুবই উন্মুক্ত একটা চর্চার জায়গা। সেই জায়গাটা খুব কর্মমুখী হয়ে যাচ্ছে, খুব বেশি প্রফেশন বেসড হয়ে যাচ্ছে, এবং স্বপ্নগুলো খুব বদ্ধ জায়গায় হয়ে যাচ্ছে, উন্মুক্ত নেই যে আমি এটা করব ওটা দেখব, একদম মানে গোল ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। গোল ওরিয়েন্টেড হওয়া ভালো, কিন্তু সেই ভালোর জায়গা থেকে হতে গিয়ে আমাদের মনের বিকাশটা হচ্ছে কিনা, সেটা মাঝে মাঝে আমার প্রশ্ন জাগে। শুধু এই যে মানে কিছু উপাত্ত পড়ে যাচ্ছে, তথ্য উপাত্ত পড়ে যাচ্ছে, সেই অনুযায়ী তার যা আসবে মানে ক খ গ ঘ, শুধু সে দিয়ে যাবে, হ্যাঁ এটা সঠিক, এটা ভুল। মানে এখন যেমন পূর্ণতার সঙ্গে সে নাই না, যেমন বিসিএস দিয়ে যখন সে হচ্ছে, তো তার ডিসিপ্লিনে, নিজের ডিসিপ্লিনের পড়ালেখাটা করছে, যদি অ্যানথ্রোপোলজির হয় অ্যানথ্রোপোলজি, ফিজিক্সের হলে ফিজিক্স, যেটা সেটা তার ভালো করে হচ্ছে, কারণ তার তো প্রথম থেকেই নেশা হচ্ছে তাকে বিসিএস দিতে হবে, পড়তে হবে। তো যে
টিকে গেল, আচ্ছা ধরলাম সে একটা ভালো জায়গায় গেল, কিন্তু যার বিসিএসও হলো না, সাবজেক্টটাও পড়া হলো না, সে কিন্তু একেবারে নীল একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তার চারপাশে কিন্তু শূন্যতা। না তার বাইরের পড়া হলো, না তার ঘরের পড়া মানে যার নিজের পড়াটা হলো, না তার বিসিএস হলো, তখন সে এক ধরনের হতাশায় ভোগে। এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, এবং একটা বয়সে যাওয়ার পর তার কোনো দিকে ফেরার সময় নেই, না আর সময় নেই। সুযোগ নেই। এবং আপনি পড়াটাও খুব মানে সময়ের ছাত্র অবস্থায় পড়ার যে নেশা এবং সময় এবং ধৈর্য মনে রাখার যে ক্যাপাসিটি, সেটা ছাত্রত্ব চলে গেলে আবার আরেক ধরনের হয়ে যাচ্ছে। সো এটা খুব বলা। আবার ওদিকে পরিবারের থেকে বা ব্যক্তি জীবনের কারণেও তাকে যেটা হচ্ছে যে চাকরি বাজার তখন তাকে যেতেই হচ্ছে, কিন্তু সেখানে যে সে নিজেকে আর খুঁজে পাচ্ছে না। এবং এই খুঁজে না পাওয়ার কারণে মানে আমাদের সমাজে অবসাদগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, মেন্টালি ডিপ্রেসড মানুষজনের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং মানে বিভিন্ন অপকর্মও করছে তারাই। কোনো একজন যিনি ঠিকভাবে আছেন তার অবস্থানে, বা তিনি তার গোলের কাছাকাছি গিয়েছেন বা স্বপ্নের কাছাকাছি গিয়েছেন, কিংবা ওই যে বই পড়ার কারণে মনোবিকাশ ঘটেছে, সেই মানুষটি কিন্তু এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। বিশ্ববিদ্যালয়ের তো স্বপ্ন দেখানোর কথা, তাই না? বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের কাছে নিয়ে সেই জায়গাটা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের মানে পাঠ্যক্রম আছে বা পরিবেশ আছে, সেই জায়গাটা কতটুকু আছে? আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, সার্বিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে উচ্চশিক্ষা স্বপ্নের কথা, সেই স্বপ্ন তো বিশ্ববিদ্যালয়ে যাওয়াই তো উচ্চশিক্ষার স্বপ্ন, জ্ঞানের স্বপ্ন, জ্ঞান আহরণের স্বপ্ন। এখন বিশ্ববিদ্যালয়কে সেই স্বপ্ন পড়ে আছে কিনা, এটা আসলে উত্তরটা দেওয়া খুব ডিফিকাল্ট, এর কারণে যে বিশ্ববিদ্যালয়ের জায়গার মতো, মানে আমরা তো আসলে কোনো কিছু চেঞ্জ করি না। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের কথা বলেন কিংবা সকল কিছুর মধ্যে যা জায়গা তাই থাকে। কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যারা আছেন ছাত্র এবং শিক্ষক, তারা কতটুকু সেটাকে চর্চার মধ্য দিয়ে সামনে এগিয়ে নিতে যাচ্ছেন আর কতটুকু নিচ্ছেন না, সেই জায়গাটাই একটা প্রশ্ন হতে পারে। তো আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম, বিশ্ববিদ্যালয়ের যে পদ্ধতি, যে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন, সেগুলো আগের মতোই আছে, বরং দিন দিন আরেকটু চেষ্টা করছে সেটাকে ডেভেলপ করার। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের পদ্ধতিগত জায়গায়, আমরা কোন পদ্ধতিতে আগাচ্ছি, আমরা কোন পদ্ধতিতে চর্চাগুলো করছি, পদ্ধতিটাও আবার সমন্বিত পদ্ধতি হচ্ছে কিনা। এক্স্যাক্টলি। যেমন আপনি ধরেন বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিচ্ছে, সেটাই তো একটা পদ্ধতিগতভাবে ভুল। আমি যখনই আমার হচ্ছে না, তখনই আমি ধরে নিচ্ছি আমি তো ভালো স্টুডেন্ট না, আমার তো হচ্ছে না। কিন্তু আমার এবং আরেকজন যিনি ভর্তি হতে পারলেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভর্তি হতে পারলেন আর যিনি পারলেন না, এর মধ্যে খুব বেশি তফাৎ কিন্তু নাই। ওই 1 ঘন্টার পরীক্ষা দিয়ে আপনি সারা জীবনের মেধাকে কোনোভাবেই বিচার করতে পারবেন না। এখন তাহলে প্রক্রিয়াটা কি হতে পারে সেটা নিয়ে আমরা ভাবতে পারি। মানে 1 নম্বরের জন্য কেউ বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করতে পারলেন, একজন পারলেন না। এক্স্যাক্টলি। এবং যে পারলেন না, কোনোভাবেই ধরে নেওয়া কারণ নাই। ওই 1 ঘন্টার মুহূর্তটি আপনি খুব একটা ভালো জায়গায় এসেছেন, যে ওই 1 ঘন্টার মুহূর্তটি কোনো কারণে তার ভালো হয়নি, ভালো না হতেই পারে, তার খারাপ লাগছিল, তার গরম লাগছে, তার অস্বস্তি হচ্ছে, সকালটা সুন্দরভাবে শুরু হয়নি, তার মুড ভালো নেই, কিংবা আরেকটা হতে পারে যে ওই 1 ঘন্টা সময় যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো হয়তো সে আরেকটু ভালো জানে অন্য প্রশ্নগুলো যেগুলো তার সেটে আসে নাই, অন্য একটা সেটে যাচাইযোগ্য প্রশ্ন না, সেটাও হতে পারে। অতএব অনেকগুলো বিষয় কাজ করে। সেই তো ঢোকা শুরু হলো, ঢোকার পর থেকে যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলোতেও আবার দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা আছে। সেটা কি, যেমন আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, মফস্বলের হলে একরকম বিহেভিয়ার আসছে, আর ঢাকার হলে এক ধরনের আসছে। হলে আপনি সিট পেতে গেলে ছাত্র রাজনীতির সাথে জড়িত হতে হবে, নাহলে আপনি সিট পাবেন না। আচ্ছা, ছাত্র রাজনীতিতে যেই মাত্র আপনি জড়িত হলেন, সেই মাত্র আপনাকে বিভিন্ন মিটিং মিছিলে যেতে হবে, যেটা আপনার আগামীকাল ফাইনাল পরীক্ষা। আমার কাছে অনেক স্টুডেন্ট আসে যে পরীক্ষা দিতে পারেনি। কেন দিতে পারে নাই? যে গতকাল রাত 3টা পর্যন্ত মিটিং এ থাকতে হয়েছে। এখন এই যদি হয় আমাদের শিক্ষার পরিবেশ, এই যদি হয় আমাদের ছাত্রত্বের অবস্থা, তাহলে এই ছাত্রগুলোর কাছ থেকে আমি ভালো কিছু আশা করব কিভাবে? এখন আমার পক্ষে কি সেটা সম্ভব কিনা যে ওই ছাত্রদেরকে ডেকে জিজ্ঞেস করা, ছাত্র নেতাদেরকে, যে রাত 3টা পর্যন্ত যে ছাত্রটার পরীক্ষা, তাকে আটকে রাখার কারণ, এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসেবে অবশ্যই তাকে থাকতে হবে যদি সে হলে থাকতে চায়। আচ্ছা, তার তো ওই একটি থাকার জায়গা লাগবে একদম। সেই জায়গাটা পাবার জন্য তাকে যেভাবেই হোক এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তো এত রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন একটা গ্রামের ছেলে আসছে, বা সেটা শহরে যেই হোক,
সে তো একেবারে মানে বাচ্চা ছেলে, মাত্র ইন্টারমিডিয়েট পাশ করে এসেছে অনেক বড় স্বপ্ন নিয়ে, কিন্তু যখন দেখছে যে স্বপ্নের মানুষগুলোর কাছ থেকে স্বপ্নটা ঠিক এরকম না, কিংবা স্বপ্নে হাঁটার সিঁড়িগুলো ঠিক মসৃণ না, তখনই কিন্তু সে হোঁচট খাচ্ছে। এই হোঁচট থেকে উঠে দাঁড়াতে পারে খুব হাতে গোনা কয়েকজন, সবার পক্ষে সম্ভব হয় না। তখনই দেখা যাচ্ছে ফ্রাস্ট্রেশনে ভুগে এবং আপোষ করে যেতে হয়, আপোষ করে যেতে হয়। প্রতিদিন বা সপ্তাহে যে কয়দিন তাদেরকে ওই মিটিং এ যেতে হয়, তখন আর টিউটোরিয়ালটা ভালো হচ্ছে না, অ্যাসাইনমেন্টটা ভালো হচ্ছে না, পরীক্ষা ভালো হচ্ছে না। এবং বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে একটা দুটা পরীক্ষাই যখন খারাপ হয়, স্বাভাবিকভাবে সে অনেক পিছিয়ে পড়ছে, পরবর্তীতে আর গিয়ে সেটা কভার করতে পারে না, অতিক্রম করা সহজ হয় না, এটা সম্ভব হয় না। ফলে ওই জায়গাটায় আর পৌঁছাতেই পারে না, গোলটার জায়গাটায়। এবং এর মধ্যে নানা মোহ, নানা লোভ তাকে প্রলুব্ধ করে। একদম, মানে আপনি ছাত্র জীবনে যদি ধরেন একটা ভালো রুম পেলেন, তারপরে ধরেন আপনার কথায় ক্যান্টিন বয় এসে আপনার রুমে খাবার দিয়ে যায়, একটার পর একটা, হ্যাঁ একটার পর একটা তো আসতে থাকে এই এগুলো টোপগুলো। তো এই টোপগুলো যখন আসবে, বা আপনি একটা হয়তো সাময়িক সময়ের জন্য একটা চাকরি পেলেন, আমার মানে সহ পাঠীরাও একটু 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 মেনে চলে, একটু মেনে চলছে, একটু ভয় বলছে না, মেনে চলছে। শিক্ষকরা একটু আলাদা করে মর্যাদা দিচ্ছে, ভয় পায়। তারপর আমি যখন চলছি, আমার পিছে 10টা ছেলে চলছে, হ্যাঁ, ওই জায়গাগুলো যখন দেখা যায়, তখন আসলে ডিফারেন্ট। এখন আপনি মানে আমরা আগে দেখতাম কি মধুর ক্যান্টিনের সামনে ছেলেমেয়েরা হাজির হচ্ছে, এখন আপনি দেখবেন মধুর ক্যান্টিনের সামনে বাজারও দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকে। তাহলে এগুলো কাদের? হ্যাঁ, 10 বছর আগেও মোটরসাইকেলই ছিল সর্বোচ্চ ছিল। তো সেইখান থেকে একটা হাতে গোনা কয়েকজন, একদম হাতে গোনা কয়েকজন। এখন গাড়ি আছে, মোটরসাইকেল তো থাকে একদমই যারা একটু পিছনের দিকে। তো তাহলে সেই জায়গা থেকে আপনি কি করে আশা করেন যে বিশ্ববিদ্যালয়ে যে পদ্ধতি, যে কার্যক্রমগুলো দিয়ে দেওয়া হয়েছে ছাত্রটাকে, সে তো এলিয়েনেটেড হয়ে গেল প্রথমেই। ওই যে মার্কস যে বলেছে না, বিচ্ছিন্নতাবাদ, বিচ্ছিন্ন হয়ে গেছে শিক্ষা কার্যক্রম থেকে, ডিপার্টমেন্ট থেকে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে হয়ে গেছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির অংশ। এবং সেই জায়গা থেকে তার তো আসলে যে কোনো বিষয়ের প্রথম হওয়া বা শিক্ষক হওয়া, কিংবা ওই বিষয়ে পড়াশোনা করে একটা ভালো জায়গায় কাজ করা, গবেষণা করার চেয়ে তারও তো 7 জায়গায় কাজারতে ওঠার। এক্স্যাক্টলি। এবং তার স্বপ্নগুলোকে অন্যভাবে চালিত করা হয়। আমি একদম আমার কয়েকজন স্টুডেন্টের কথা বলতে পারবো, যাদের সাথে আমার ফার্স্ট ইয়ার থেকে কথা হচ্ছিল, তারা স্বপ্ন দেখে ভালো রেজাল্ট করবে, ভালো কিছু করবে। থার্ড ইয়ারে যেতে যেতে ওরা আর এদিকে নাই। কি ব্যাপার, কি সমস্যা, তুমি কেন রেজাল্ট খারাপ করছো, কি হচ্ছে? ডাকছি, বলে যে ম্যাডাম হলে পড়তে বসলে বলে, আরে পড়ে কি হয়, কে কবে কি হয়েছে, পড়ে কোন মিনিস্টার কি হয়েছে, কয়জন মিনিস্টার হয়েছে। হ্যাঁ, মানে স্বপ্নগুলোকে দেখেন পুরোপুরি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তখন স্বাভাবিকভাবে ওরাও, এবং পড়ার পরিবেশও তৈরি হয় না, ওই রুমে একটা আড্ডা হয়। এবং আপনি যে মোহর কথা বলছিলেন, আমি জানি না কোন মোহ, এখন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা বড় মোহর জায়গা হচ্ছে নেশাকর। আমরা মাদক, বিশেষ করে মাদক নিয়ে কথা বলা, যে নানা রকম মাদক শক্তি বেড়েছে। এবং এটা যে আপনার সময় বা আমাদের সময় ছিল না তা না, কিন্তু সেটা হয়তো পুরো ক্লাসরুমে একজন পাওয়া ডিফিকাল্ট, খুব কঠিন ছিল। হয়তো আমাদের পুরো ক্যাম্পাস জুড়ে বা পুরো ডিপার্টমেন্টে হয়তো 2-1 শুনতাম, বড় ভাই বা সহপাঠীদের কেউ কেউ করে, সেটা প্রকাশ্য অতটা না। এই জায়গাটা এখন আপনি বলছেন যে ক্লাসরুমে একাধিক পাওয়া যাচ্ছে। এবং আমি কয়েকজনকে ডেকে কথাও বলেছি, শুধু ছেলেতে না, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা হচ্ছে। এখানে জেন্ডার বায়াস হওয়া যাবে না, না, জেন্ডারের বিষয় এখানে নাই। এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছি। মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য আমি যেটা পাই বা যেটা আমাকে ভাবায়, সেটা হচ্ছে ওরা মনে করে যে ইয়াবা নামক যে নেশাটা আছে, সেটা খেলে পরীক্ষার আগে খেলে 3-4 দিন তারা রাত জেগে পড়তে পারে, দিন রাত 3 দিন ধরে পড়ে, এবং এতে পরীক্ষার রেজাল্ট ভালো হবে। এবং তাতে করে আগে যেমন আমরা ভাবতাম যে ভালো স্টুডেন্ট বা রেজাল্ট ভালো করছে এরকম স্টুডেন্টরা বোধহয় এই জায়গাটা নাই, কিন্তু এটা নাই, এটা এখানেও মগজ ধুলাই করা হয়ে যাচ্ছে ব্যবসায়ীদের, যারা বিক্রি করছেন। তারা এমন জায়গায় নিয়ে গেছেন, বা ওরাও হয়তো দেখতে পাচ্ছে যে হ্যাঁ তাই তো, এটা খেলে তো আমি 3-4 দিন একাধারে পড়ালেখা করতে পারছি, আমার ঘুম আসছে না, আমার থাকছে। আমি এই তথ্যটা পেয়ে খুব অবাক হয়েছে। এখন এই ধরনের মগজ ধুলাই হবার পরে তো আপনি তাকে আবার পথে আনা খুব ডিফিকাল্ট। এবং সে তো ফিরতে পারে না, ফলাফল যাই হোক না, সে তো ফিরতে পারে না, এবং আমি কয়েকজনকে চেষ্টা করেছি, এবং আমি খুব সফলভাবে 100% সফলভাবে ব্যর্থ হয়েছে।
মানে এত ভালোভাবে ব্যর্থ হয়েছে, কারণ এই বিষয়ে না কোনো কম্প্রোমাইজ করতে চায় না, সেটা টিচার হোক আর যেই হোক। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আমি তো চেষ্টা করি, আমি অবশ্যই চেষ্টা করি, এবং কথা বলবে এমন ভাবে যে আপনার মনে হবে যে আসলেই সে চাচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সে হয়তো চাচ্ছে, আমি বলবো না যে এটার জন্য যে 3 দিন বা 4 দিন তার ঘুম আসবে না, সে পড়াটা করতে পারবে সেজন্য না, সেটা না, এটা হচ্ছে সঙ্গদোষ। মানে আপনি খাচ্ছেন, আমিও খাচ্ছি, তো আপনার আমার যখনই দেখা হচ্ছে আচ্ছা চল চা খাওয়ার মতো বিষয়টা। আপনি তো স্মার্টই না, আপনি এগুলো খাচ্ছেন না। হ্যাঁ, এটা হচ্ছে গ্লোবালাইজেশনের কারণে। বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে বা একটা মেয়ে এটা করবে না, এটা তো স্মার্ট। এক্স্যাক্টলি, আমাদের সময় যেটা হয়তো একটা সিগারেট খাওয়াটা হচ্ছে, এখন এটা হয়ে গেছে যে বা অন্যান্য নেশাদ্রব্য না খেলে একটু স্মার্টনেস এর মধ্যেই পড়ে না। আর তা হবে মানে, এবং মফস্বলের ছেলে মেয়েদেরকে নাকি এইভাবেও বলা হয় তোরা তো মফস্বলের, এগুলো খাবি কোত্থেকে, হ্যাঁ দেখে এই যে দিল ধরায়া শেষ, আর কিন্তু ফিরতে পারলো না ওই ছেলেটি। এবং এটার প্রভাব যে কি পরিমাণ পড়ে, মানে বিশেষ করে শিক্ষকরা বোধহয় সবচেয়ে বেশি, এটার মা বাবারা তো আছেন, মা বাবার পরে ক্লাসে শিক্ষকরা এটার সবচেয়ে বেশি মানে মুখোমুখি হয়। কারণ অনেক শিক্ষককে আমি দেখি যে ওরা এক ধরনের ইয়েতে ভোগে, মানে যেমন আমারই হয় যে ভালো স্টুডেন্ট, আমি জানছি যে এই স্টুডেন্টটা ভালো করতে পারতো, কিন্তু সে শুধুমাত্র করতে পারছে না বিকজ এই নেশার কারণে, এবং ক্লাসে আসছে না ঠিক মতো, নয় ক্লাসে একদিন আসে তো আবার 3 দিন নাই, হাওয়া পুরো আপনি ক্যাম্পাসেই খুঁজে পাবেন না। বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকাকালীন একটু আলোচনা করতে চাই যে বিশ্ববিদ্যালয়ে নানা রকম সংগঠন ছিল এক সময়, সেইগুলোর সঙ্গে ওরা যুক্ত কিনা, সেগুলোর সঙ্গে আপনার ছাত্রছাত্রীদেরকে আপনি কেমন যুক্ত থাকতে দেখেন? সংগঠনগুলোর সাথে মোটামুটি পড়া শেষ করে এসেছেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় একরকম অনেক সংগঠন ছিল, সেরকম উচ্ছলতা আছে কিনা সংগঠন নিয়ে তাদের মাতামাতিটা আছে কিনা? আপনি ক্লাসটাকে তাহলে 3-4টা ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, একটা ক্লাসের একটা অংশের হচ্ছে ওই যে নেশার প্রতি আগ্রহ, তাদের আর পৃথিবীর কোনো কিছুর প্রতি আগ্রহ নাই, বিলিভ মি, না পড়ালেখা, না সংগঠন, না প্রেম, না কোনো কিছু, তাদের কাছে আছে শুধু বড় ভাই আর ওই জিনিস। আরেকটা আছে যেটা আপনি বলছেন যে যারা হচ্ছে সংগঠন করে, যারা সংগঠন করতে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু ওই সংগঠন করতে গিয়ে যখন দেখে যে সংগঠনগুলোর গোল ঠিক আগের মানে ঠিক ওরা খাওয়াতে পারে না, বা খুব বেশি গোল ওরিয়েন্টেড, বা যে স্বপ্নের সংগঠনটা করতে গিয়েছিল, যে লক্ষ্য নিয়ে করতে গিয়েছিল, ওই স্বার্থের সাথে মিলছে না, তখন একটু ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং মনে হয় অনেকে ছেড়ে দেয়। আবার অনেকে ওই যে বিসিএস পরীক্ষা দেওয়া বা মানে জীবন সংগ্রামের কারণে সংগঠনগুলোর সাথে তাল মিলিয়ে এখানে সংগঠনে থাকতে চাই যে সংগঠনগুলোর যে লক্ষ্য ছিল আমাদের সময়, আমরা যখন সংগঠন করতাম, যে সংগঠন আদর্শচ্যুত হতো না ওইভাবে, সংগঠনগুলো কি সেই আদর্শ ধরে রেখেছে নাকি সংগঠনগুলো এই জায়গায় আদর্শচ্যুতি ঘটেছে? কিছুটা তো আসলে মানে সামগ্রিক পরিবেশের কারণে তো কিছুটা হয়, কিছুটা জায়গা তো হয়, কিন্তু সংগঠনগুলোর আগের সংগঠনগুলোর সাথে আমি যদি গুণগত তফাতের কথা বলি, যেমন আমরা যেমন ডিবেট করতাম বা আমরা বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে যেটাই করতাম, সবাইকে সকল সদস্যকে একইভাবে দেখা হতো, সাংস্কৃতিক বিভিন্ন ইয়ে ছিল, সেখানে সকল সদস্যকে সমানভাবে গুরুত্ব দেওয়া হতো। এখন কোথায় যেন মনে হয় যে সবকিছুতে, ওই যে আপনি খেলায় দেখবেন যে খেলোয়াড়রা ভালো খেলে যে সে বিদেশ যেতে পারছে না, যে ভালো খেলে না তাকে বিদেশ পাঠানো হচ্ছে। ওই কেন্দ্রীয় এই দুর্নীতিগুলো ছোট ছোট সংগঠনেও চলে আসছে। হ্যাঁ, যে ভালো করছে তাকে হয়তো জায়গা না দিয়ে, যে হয়তো ভালো রিলেশন রাখছে তাকে জায়গা দেওয়া, সম্পর্কটা এখানে খুব গুরুত্ব পাচ্ছে, সম্পর্কটা প্রধান হয়ে যাচ্ছে কাজের চেয়ে। সো ফলে হয় কি, অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। এই গুণগত একটা তফাৎ আমি দেখতে পাই সংগঠনগুলোতে, যদিও ওভাবে আমি সংগঠনের এই মুহূর্তে তো আর আমি ছাত্র হিসেবে সংগঠন করছি না, ফলে ওভাবে না দেখতে পেলেও ওদের কাছ থেকে শুনি বা সংগঠনগুলোর কার্যক্রম দেখি যে একই ছেলে বা মেয়েটাকে দেখছি সবগুলো কাজ করছে। কেন আমরা ডিভিশন অফ লেবারটা কোথায়? এখানে সবাইকে ভাগ করে দেওয়া, হয়তো সবার ক্যাপাসিটি একরকম না, হয়তো সেই ছেলেটা বা মেয়েটা ক্যাপাসিটি ভালো, কিন্তু অন্যদেরকেও জায়গা দেওয়া, কারণ সংগঠন মানেই তো হচ্ছে আমি A to Z সবাইকে নিয়ে কাজ করব। শিক্ষকরা কতটা নজর রাখেন যে এই যে একটা ক্লাসরুমে 3-4 রকমের ছাত্রছাত্রী আছেন, কেউ নেশা নিয়ে ব্যস্ত, কেউ হয়তো ঠিকই পড়ার চেষ্টা করছে, কেউ আবার বিভিন্ন রকম সংগঠন করছে, সেটা সাংস্কৃতিক হোক বা রাজনৈতিক হোক। রাজনৈতিক সংগঠন করার তো আমরা চাই যে ছাত্রছাত্রীরা রাজনৈতিক সচেতন হোক, হ্যাঁ, মানে শুদ্ধ রাজনীতি চর্চা হলে সেটাই হওয়া উচিত, সেটা হতেই পারে। তাহলে অন্তত শুদ্ধ রাজনীতি চর্চা হলে অন্তত মাদকের সঙ্গে সে সম্পৃক্ত হবে না। সেই জায়গা থেকে শিক্ষকদের দেখভালটা, শিক্ষকদেরও আসলে এভাবে ভাগ করা যেতে পারে। আমার ধারণা শিক্ষকরাও এরকম ভাগে ভাগ আছেন, যেমন একদল আছেন খুবই নিষ্ঠার সাথে
এখনো আগের মতোই খুবই নিষ্ঠার সাথে পড়ানোর চেষ্টা করেন, কিন্তু ওই যে ছাত্রদের দিক থেকে ওরকম ফিডব্যাকটা সবসময় সারা পান না, আবার কিছু কিছু ক্ষেত্রে পান, হয়তো কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। সায়েন্সের সাবজেক্টগুলোতে হয়তো একটু বেশি পাওয়া যায়, হয়তো কমার্স আর্টসের দিকে, কমার্সেও পাওয়া যায়, আর্টসের দিকে হয়তো একটু কম পাওয়া যায়, যেহেতু আর্টসটা একটু মানে জীবনের সাথে সংযুক্ততা বেশি, তো জীবনের দিকে চলে যায়, জীবনমুখী হয়ে যায় ছাত্ররা, সেটা হতে পারে। আরেকটা গ্রুপ হচ্ছে একটু শিক্ষকরা আসলে অন্যান্য কাজেও ব্যস্ত থাকেন, কনসালটেন্সি থাকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থাকে, সেই জায়গা থেকে হতে পারে, কিন্তু দিন শেষে আসলে যেটা তার নিজের ইউনিভার্সিটি, সেটার প্রতি তার একটা কমিটমেন্টের জায়গা থাকে। আরেকটা গ্রুপ আছেন যারা ওই যে অর্গানাইজ করেন, ছাত্রদেরকে পড়াচ্ছেন, অর্গানাইজও করছেন, সব দিক বিবেচনা করে দেখছেন, সেটাও কিন্তু আছে, মানে সব ধরনেরই আছে, খুব জেনারেলাইজ করে কোনোটাই বলা যাবে না, কোনোটাই বলা যাবে না। কিন্তু এখন শিক্ষকের সাথে ছাত্রদের দিক থেকেও কি শিক্ষকদের সঙ্গে মানে সম্পর্ক তৈরির চেষ্টা থাকে, যে আমি শিক্ষকদের সাথে সম্পর্ক তৈরি করবো, সেটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য না, এমনিতে আমার জ্ঞানের জন্য রাখতে চাই। সেটাই হচ্ছে বিষয়। যারা এখন হয়ে গেছে, ছাত্ররা দুটো ভাগে ভাগ হয়েছে। আমি যদি রিলেশনের কথা বলি, একটা ভাগ হচ্ছে টোটালি শিক্ষকদের কোনো কাছে ধারেই নাই, জগৎ সংসারে নাই, পড়ালেখা করলে করছে, না করলে নাই, পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যাচ্ছে, ক্লাসে আসলে আসলে, না আসলে নাই, এরকম একটা বিষয়। কারণ ক্লাসে এখন আপনার 5 মার্কস, সো আমি যদি 5 নাম্বার পাই, পাওয়ার ইচ্ছে থাকে আমি ক্লাসে আসবো, আর 5 নাম্বার পাওয়ার আমার ইচ্ছে নাই, হু কেয়ারস, সো আসলো না। কিন্তু আগে যেটা ছিল, আপনার সাথে আমার মার্কসের রিলেশন না, যেই মাত্র টিচার ক্লাসে যাওয়া, টিচার কথা শোনা, সেই জায়গাটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। যার জন্য মার্কস নিয়ে আমি প্রথম দিনই ক্লাসে বলে দিই যে এই 5 মার্কসের নাম্বার নিয়ে তোমরা ভেবো না, তোমাদের ইচ্ছে হলে ক্লাসে এসো, না হলে নাই, কিন্তু এই মার্কসের ভয়ে আসবে না। মানে এই জিনিসটা আমার কাছে খুব নিজের কাছে খুব লাগে, যে মার্কসের জন্য স্টুডেন্টরা ক্লাসে আসবে, এক ধরনের আমার কাছে একটু অন্য, মানে ওই বিষয়টি জানার জন্য আসছে না, বা আপনার বক্তব্য শোনার জন্য আসছে না ক্লাসে, এবং সেই দিকে তার কোনো কৌতূহল আগ্রহ নাই। তো ওইটা একটা গ্রুপ। সেক্ষেত্রে তো মানে পড়ানোটাও তো স্বচ্ছন্দে করানো যায় না, কারণ আমি জানছি যে ওরা আসলে আমার কথা শুনতে আসছে না, ওরা আসছে মার্কসের জন্য। নিজেকেও যাচাই করে নেওয়া যায় না যে আমি কি ভালো পড়াতে পারছি কি পারছি না। কিন্তু একদমই উন্মুক্ত চর্চা, বা একটা যেমন অনেক সময় ক্লাসে আমরা অনেক শিক্ষকই হয়তো বলে থাকে যে অন্যান্য বিষয়গুলো না বুঝলে আসতে কাছে, মানে রুমে এসে বুঝে নিতে, বা যখন একটা অবসর সময় পাওয়া যায় লাউঞ্জে এসে বুঝে নিতে, সেটা আমি কখনোই আমরা পাই না। কি এগুলোকে অতিক্রম করে তো অনেক ছেলে মেয়ে ভালো করছে, তারপরেও ভালো করছে, এবং শুধু তাই না, আবার শিক্ষকের কাছে আসলেও ঝামেলা আছে। আচ্ছা, সেটাও আবার আছে তো, আপনি সমাজে দেখতে পাচ্ছেন না, মানে শিক্ষকের কাছে আসলে এটার আবার ফায়দাও লোটা হচ্ছে। ওই ফায়দা লুটতে গিয়ে অনৈতিক হচ্ছে, চাকরি হারাচ্ছে। আপনি জাহাঙ্গীরনগরে দেখেছেন চাকরি গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি গিয়েছে, জগন্নাথে চাকরি গিয়েছে, আহসানুল্লাহ কয়েকদিন আগে গেল। অতএব শিক্ষকের চরিত্রটাতেও আমি যেহেতু আত্মসমালোচনা করতে বসেছি, তো এই চারিত্রিক দিকটাকেও আমার বলতে হবে, যে চারিত্রিক কারণেও ছাত্ররা সবাই আমি ছাত্রছাত্রী বুঝাচ্ছি, সেখানে খুব বেশি কমফোর্ট ফিল করে না একজন ছাত্রী তার পুরুষ শিক্ষকের কাছে গিয়ে পড়াটা বুঝতে, কারণ তিনিও যে ওরকম না, এটা কি করে বোঝা যাবে। একজনের জন্য সবার প্রতি তো এক ধরনের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত, যাদের এই ধরনের মেন্টালিটি আছে, তাদের উচিত মানে নিজের স্বার্থে না হোক, অন্যের স্বার্থে এবং পুরো শিক্ষক সমাজের স্বার্থে এই জায়গা থেকে বের হয়ে আসে। এর বাইরেও তো অনেকে সময়ও দিতে চান না, যে আমি ক্লাসরুমের বাইরে সময় দেব না, কারণ তাকে ক্যাম্পাসে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটাও হয়, কিন্তু সেটা যদি ওই ধরনের চিন্তা ভাবনা থাকে, তখন আবার সময় বের করে নিতে পারে। আর যদি ওই ধরনের চিন্তা ভাবনা না থাকে, শুধুমাত্র পাঠ্য শিক্ষার্থীকে সাহায্যের জন্য হয়, অনেক শিক্ষক কিন্তু সময় দেন, কিন্তু এটা ডিপেন্ড করে ছাত্র আসলে কতটুকু চায়। ধরেন আপনি সময় দেন, আপনি যেটা হয়েছে, অনেকে বাইরে থেকে পড়ে আসলে একটা অফিস আওয়ার টাইম রাখে, যে ছাত্রছাত্রীরা অমুক দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখা হয়। আপনি এই 3 ঘন্টা বসে থাকবেন, একটা স্টুডেন্টও আসবে না, তখন আপনি নিজেই হতাশ হয়ে যাবেন, যে তাহলে আমি বাইরে যা পড়তে গেলে যেটা আমরা দেখতাম, আমাদের সকল প্রফেসরদের সপ্তাহে 3 ঘন্টা করে রাখতেই হবে, 3 ঘন্টা করে 2 দিন, সপ্তাহে 3 দিন, মানে অর্থাৎ 6 ঘন্টা স্টুডেন্টদের জন্য অফিস আওয়ার দিতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং ওই 2 দিন যদি আপনি 2টা থেকে ধরেন 5টা পর্যন্ত দিলেন, আমি যদি 2:45 বা 5টা 3 মিনিটে গিয়ে 4:49 গিয়ে আপনাকে না পাই, আমি কিন্তু সরাসরি এটা কমপ্লেইন করতে পারবো অ্যাজ এ স্টুডেন্ট। তাহলে এই ম্যান্ডেটরি সময়টা স্টুডেন্টদের জন্য আমাদের দেওয়া হচ্ছে কিনা, এক প্রাইভেট
কিছু কিছু বিশ্ববিদ্যালয় হয়তো দেওয়া হয়, আমি জানি না, পাবলিকে তো নাই এই বিষয়টা। আর দেওয়া হলেও আমরা যারা যারা হয়তো ইয়াং টিচাররা একটু সময় আছে হাতে দিতে চাই, তাদের কাছে আবার তারা দেখা যাচ্ছে স্টুডেন্ট আসছে না দেখে একদম হতোদ্যম হয়ে যায়। জি। অর্থাৎ দুপক্ষই আছে। দুপক্ষে আছে এবং দুপক্ষেরই কিছু নৈতিক স্খলন হয়েছে বলা যায়, যদি আমরা বলতে চাই যে। এবং জ্ঞান মানে আরোহণ এবং জ্ঞান বিতরণে দুই জায়গাতেই ঘাটতি আছে, ইচ্ছার ঘাটতি আছে এই জায়গা। এবং এই জায়গাটা যত দ্রুত অতিক্রম করা না যাবে, তত আমাদের উচ্চশিক্ষার মান, বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞানের যে চর্চা, সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে সরে যাচ্ছি। এবং শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক বিশেষ দিয়ে আমি চাকরির বাজার কেন্দ্রিক শিক্ষার দিকে আমরা খুব দ্রুত ধাবিত হচ্ছি, সেই জায়গা থেকে সরে আসতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।